এখন আমরা আবার গল্প শুনব। কি গল্প? দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ বাই জিন জিওনো। হ্যাঁ, গল্পটা শুনে নিলে কি হয় না, আমাদের পড়তে অনেকটাই সুবিধা হয়। আমরা আগেই বলেছি, গল্প শোনার সাথে আমাদের পড়াটা অনেকটা সহজ হয়ে যায় আর মনে রাখতেও সুবিধা হয়। যে কাউকে এটা গল্প হিসেবে শোনাতেও পারি। হ্যাঁ, পাঠ্য বিষয়কে শুধু যে পড়ার বইয়ে পড়তে হবে এবং সেটাকে পড়ার পরে শুধু পরীক্ষায় গিয়ে উত্তর লিখতে হবে, কে বলেছে? আমরা তো এটাকে গল্প, কোনো শিক্ষণীয় গল্প হিসেবেও তো নিতে পারি, বা আমরা অন্য কাউকে এটাকে গল্প আকারে শোনাতেও পারি। পড়ার বিষয়টাকে যদি আমরা পড়ার মতো করে না নিয়ে যদি একটু জীবনের উপযোগী করে নিই, আমার মনে হয় যে পড়াটা আমাদের কাছে বোঝা না হয়ে ভালোবাসার বিষয় হয়ে উঠতে পারে। চেষ্টা করা যাক। দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ বাই জিন জিওনো। এখানে লেখকই পুরো বিষয়টাকে বর্ণনা করেছেন এবং নিজের কি অভিজ্ঞতা হয়েছে সেটাই তিনি এই গল্পের মাধ্যমে বর্ণনা করেছেন। প্রায় 40 বছর আগে যখন তিনি লেখাটা লিখছেন, গল্পটি লিখছেন, তার থেকে 40 বছর আগের ঘটনা তিনি এখানে বর্ণনা করেছেন। প্রায় 40 বছর আগে লেখক শুরু করেছিলেন একটি পদযাত্রা, দীর্ঘ পদযাত্রা, সেই দেশের সেই জায়গা দিয়ে যেখানে পর্যটকরা সাধারণত যান না, পর্যটকদের কাছে যেই জায়গাটি সাধারণত অজানা। তিনি একাকী বেরিয়ে পড়েন পদযাত্রায়। তিনি সেই জায়গায় গিয়ে পৌঁছান যে অঞ্চলটা ছিল খুবই প্রাচীন, যেখানে আল্পস পর্বতমালা, ইউরোপের আল্পস পর্বতমালা গিয়ে প্রবেশ করেছে প্রভিন্সে, যেখানে বিস্তৃত রয়েছে শুধুমাত্র অনুর্বর এবং একঘেয়ে জমি, অর্থাৎ একই রকমের দেখতে ভূমিভাগ। আর সেখানে বন্য ল্যাভেন্ডার ছাড়া আর কিছুই চারিদিকে কোথাও দেখতে পাননি লেখক। তিনি হাঁটছিলেন দেশের সবচেয়ে প্রশস্ত অঞ্চল, অর্থাৎ সবচেয়ে চওড়া অঞ্চল দিয়ে। তিনি 3 দিন টানা হাঁটার পর নিজেকে খুঁজে পান নির্জনতায়, অর্থাৎ তার চারপাশে কাউকে তিনি খুঁজে পাননি, এবং তিনি এসে উপস্থিত হন একটি পরিত্যক্ত গ্রামের পাশে। যে গ্রামটা তিনি দেখে বুঝতে পারেন যে কোনো এক সময়ে মানুষের বাস ছিল, আজ সেখানে প্রাণের চিহ্নটুকুও নেই। তিনি ঠিক করেন ওই পরিত্যক্ত গ্রামের পাশেই তাঁবু খাটানোর। তার কাছে থাকা জলটিও ঠিক একদিন আগেই শেষ হয়ে গেছে, তাই তার প্রয়োজন ছিল জলেরও খোঁজ করা। দিনটা ছিল জুন মাসের রোদ ঝলমলে একটি দিন। যেহেতু তিনি পাহাড়ি অঞ্চলে আছেন এবং অনেকটা উঁচুতে আছেন, সমুদ্রতল থেকে অনেকটাই উঁচুতে আছেন, সেখানে বাতাসের বয়ে যাওয়াটা ছিল মনোরম। লেখকের কাছে মনে হচ্ছিল যেন বাতাস শীষ দিয়ে যাচ্ছে, এবং বাতাসের আওয়াজটা কেমন মনে হচ্ছে, যেন বন্য জন্তুর মতো, যাকে কিনা খাওয়ার সময় বিরক্ত করা হয়েছে। এরকম অবস্থায় লেখক যখন এই পরিস্থিতি, যখন এরকম একটা পরিবেশ উপভোগ করছেন, কিন্তু তার মাথার মধ্যে এটাই ঘুরছিল, জল কি করে পাওয়া যায়। নিজেকে বাঁচিয়ে রাখার জন্য জলের প্রয়োজন। জলের সন্ধান না মেলায় তিনি ঠিক করেন তার তাঁবুটাকে অন্যত্র সরানোর, এবং দীর্ঘ 5 ঘন্টা হাঁটার পর তিনি তখনও জলের কোনো সন্ধান পান না। এভাবে খুঁজতে খুঁজতে তিনি এক সময় একটি জায়গায় এসে উপস্থিত হন এবং সেখানে তিনি একজন মানুষের ছায়া দেখতে পান এবং সেটার দিকে আশা নিয়ে এগোতে থাকেন। তিনি গিয়ে দেখেন একজন মেষপালক, যিনি বসে আছেন এবং তার চারপাশে প্রায় গোটা 30 ভেড়া বিশ্রাম নিচ্ছে ওই গনগনে তপ্ত ভূমির ওপরে। তিনি তার কাছে যান এবং ওই মেষপালক তাকে কিছু পানীয় অফার করেন, কিছু পানীয় দেন খাওয়ার জন্য। তার ঠিক কিছুক্ষণ পরে তাকে সাথে করে নিয়ে যান তার নিজের কুটিরে, যেখানে তিনি ভাগ করে নেন তার সাথে, লেখকের সাথে, তার নিজের রাখা স্যুপটি। যেহেতু ওই মেষপালকের বাড়ি থেকে সবচেয়ে কাছের গ্রামের দূরত্ব প্রায় 1.5 দিনের পথ, তাই লেখক ঠিক করেন যে সেই রাতটা ওই মেষপালকের কুটিরেই কাটিয়ে দেবেন। রাতে যখন তিনি বিশ্রাম নিচ্ছিলেন ওই মেষপালকের বাড়িতে, তখন তিনি দেখলেন ওই মেষপালক তার টেবিলের ওপরে একটি ব্যাগ থেকে কিছু বীজ ঢালছেন। লেখক দেখেই বুঝতে পারেন যে এই বীজগুলো
অ্যাকর্ন অর্থাৎ ওক গাছের ফল। সেগুলো তিনি টেবিলের ওপর ঢালেন এবং ঢালার পরে একটা একটা করে বাছতে থাকেন। ভালো ফলগুলো এবং খারাপ ফলগুলোকে আলাদা করতে থাকেন। এইভাবে বাছতে বাছতে যখন তিনি প্রায় 100টা না প্রায় নয়, পুরোপুরি যখন 100টা ভালো ফল বাছাই করে নেন, তখন তিনি থেমে যান। আবার তিনি গুছিয়ে রেখে দেন তার ওই ফলের ব্যাগটিকে এবং ওই বাছাই করা ফলগুলিকে রেখে দেন। পরের দিন সকালে ওঠার পরে লেখক দেখেন যে ওই ব্যক্তি ওই ফলগুলোকে একটি পাত্রের মধ্যে ভিজিয়ে নিল, হাতে একটি লোহার রড নিল। যেমন আমরা হাঁটার জন্য কেউ একজন হাঁটার সাপোর্ট হিসেবে, হাঁটার সুবিধা হওয়ার জন্য একটা লাঠি সাথে নেয়, তেমনই একটা লোহার রড নিল। ওই ব্যক্তি লেখককে আমন্ত্রণ জানালেন তার সাথে যাওয়ার জন্য। লেখক এই বিষয়টা নিয়ে খুবই উৎসুক ছিলেন যে কি হতে চলেছে। লেখক আগ্রহের সাথে ওই ব্যক্তির সঙ্গ দেন এবং যেই জায়গায় ব্যক্তি যেতে চেয়েছিল, ওই ব্যক্তি যেই জায়গায় উপস্থিত হতে চেয়েছিলেন সেই জায়গায় পৌঁছানোর পরে লেখক দেখলেন ওই মেষপালক তার ওই লোহার রডটি করে একটি করে গর্ত খুঁড়ছে এবং তার মধ্যে একটি করে ওক গাছের ফল দিচ্ছে এবং গর্তটিকে মাটি দিয়ে পুনরায় ঢাকা দিয়ে দিচ্ছেন। এইভাবে তিনি বীজগুলোকে লাগিয়েই যাচ্ছেন। লেখক এতে বুঝতে পারেন যে এইভাবেই তিনি গাছ লাগানোর জন্য গত রাত্রে বীজগুলোকে তিনি বাছাই করেছিলেন। লেখক এটা অনুভব করেন, যতক্ষণ ওই মেষপালক এই কাজটি করছিলেন, লেখক অনুভব করলেন যে তিনি একটা মনের মধ্যে অদ্ভুত শান্তি অনুভব করছেন, যেটা কিনা তাকে খুবই আনন্দ দান করেছিল। লেখকের ওই ব্যক্তির সম্পর্কে জানার আগ্রহ অনেক বেড়ে যায়। তিনি জানতে চান যে ব্যক্তি কে, তিনি কেনই বা এইভাবে গাছ লাগাচ্ছেন। লেখকের মুখ দেখে তিনি বুঝতে পারেন যে তার মধ্যে অনেক প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর হিসেবে ওই ব্যক্তি, ওই মেষপালক জানান যে দীর্ঘ 3 বছর ধরে তিনি এইভাবেই গাছ লাগিয়ে যাচ্ছেন। এইভাবেই 100,000 গাছ লাগিয়েছেন, যার মধ্যে 20,000 গাছ অনেকটাই বড় হয়ে গেছে। যখন ওই মেষপালক তাকে এগুলো সব বলতে থাকেন, তখন লেখকের জানার ইচ্ছা হয় যে ওই ব্যক্তি সম্পর্কে, তিনি কেনই বা এখানে এসেছেন, তার বয়স কত। তিনি আন্দাজ করেন 50-এর একটু বেশিই হবে। তিনি নিজেই জানালেন তার বয়স 55 এবং তার নাম এলজিয়ার্ড বৌফিয়ের। তিনি একসময় সমতলে থাকতেন, যেখানে তার খামার বাড়ি ছিল এবং তিনি চাষাবাদ করতেন। কিন্তু তার ছেলে হঠাৎ মারা যায়, তারপরে মারা যান তার স্ত্রীও। তার এই একাকী জীবন নির্জনতায় কাটানোর তিনি স্থির করেন এবং চলে আসেন এই পাহাড়ে, এবং সেখানেই তিনি তার ভেড়ার পাল আর কুকুরকে নিয়ে ঢিমে তালে জীবন কাটাতে থাকেন। তিনি এখানে ঢিমে তালে জীবন কাটাতে কাটাতে এটা বুঝতে পারেন বা এটা উপলব্ধি করেন যে এই দেশটা মরতে চলেছে। কিসের জন্য? গাছের অভাবে মরতে চলেছে। যেহেতু তার সেরকম কোনো বিশেষ কাজ না থাকায় তিনি ঠিক করেন যে তিনি এই দেশটাকে বাঁচানোর জন্য কিছু করবেন। তাই তিনি এই গাছ লাগানোর কাজটি শুরু করেন। তিনি এই কাজটি করতে ভালোবাসেন এবং এই কাজটি তিনি করে চলেছেন। এই সব কিছু জানার পরে, একে অপরের সাথে কিছুক্ষণ সময় কাটানোর পরে, লেখক ওই ব্যক্তির, ওই মেষপালকের কাছ থেকে বিদায় নেন। বিদায় নেয়ার কিছু পরেই যুদ্ধ শুরু হয়ে যায়। লেখক এই যুদ্ধে যোগদান করেন। যুদ্ধের এই একঘেয়েমি পরিস্থিতি থেকে নিজেকে একটু বিশুদ্ধ বাতাসে শ্বাস নেওয়ার জন্য তিনি আবারও ওই মেষপালকের কথা ভাবতে থাকেন এবং সেই মেষপালকের সাথে দেখা করার উদ্দেশ্যে তিনি আবার বেরিয়ে পড়েন সেই জায়গায় ভ্রমণে। দীর্ঘ সময় যুদ্ধে কাটানোর পর মনের মধ্যে একটু আনন্দ আনার জন্য, নিজেকে একটু বিশুদ্ধ বাতাসে শ্বাস নেওয়ার জন্য তিনি বেরিয়ে পড়েন আবার সেই পদভ্রমণে। আবার যখন লেখক বের হন, তিনি সেই মেষপালকের সাথে দেখা করার উদ্দেশ্যে বের হন, যার সাথে সময় কাটিয়ে লেখকের খুবই ভালো অনুভব হয়েছিল এবং তিনি মনের মধ্যে শান্তি অনুভব করেছিলেন। তাই লেখক আবার বেরিয়ে পড়েন
ওই ব্যক্তির সাথে দেখা করার জন্য। ওই ব্যক্তির সাথে দেখা হওয়ার আগে লেখক ভাবতে থাকেন ওই ব্যক্তির কথা। লেখক ওই মেষপালকের কথা ভাবতে ভাবতেই এগোতে থাকেন এবং তিনি ভাবতে থাকেন যে গাছগুলো 1910 সালে লাগানো হয়েছিল, অর্থাৎ সেই তার সাথে দেখা হওয়ার সময় যে গাছগুলো লাগানো হয়েছিল সেগুলোর বয়স এখন 10 বছর। লেখক ভাবতে থাকেন ওই ব্যক্তির কথা, ওই মেষপালকের কথা যে গাছ লাগাচ্ছিল, এবং তিনি আরও ভাবতে থাকেন যে গাছগুলো নিশ্চয়ই অনেক বড় হয়ে গেছে এবং গাছগুলো বড় হয়ে গিয়ে অনেক জায়গাও নিশ্চয়ই নিয়েছে। এইভাবে তিনি ভাবতে ভাবতে গিয়ে পৌঁছান ওই মেষপালকের কাছে। ওই মেষপালকের সাথে তার আবার দেখা হয়। তিনি যুদ্ধ থেকে এসেছেন এবং যুদ্ধের ফলে দেশের বিভিন্ন রকম পরিস্থিতির পরিবর্তন হয়েছে, মানুষের জীবনযাত্রার পরিবর্তন হয়েছে। কিন্তু তিনি মেষপালকের সাথে দেখা হওয়ার পর দেখেন যে মেষপালকের জীবনে এই যুদ্ধ এবং কোনো কিছুই প্রভাব ফেলতে পারেনি। তিনি তার কাজ তখনও চালিয়ে যাচ্ছেন। তিনি দেখেন যে যখন তিনি প্রথমবার দেখা হয়েছিল ওই মেষপালকের সাথে, তখন যে গাছগুলো লাগানো হয়েছিল সেগুলো এখন বয়স 10 বছর, আর গাছগুলো লম্বায় ওই লেখক এবং ওই মেষপালকের থেকে অনেকই বড় হয়ে উঠেছে। মেষপালকের সাথে দেখা হওয়ার পরে তিনি দেখেন ওই মেষপালক দীর্ঘ এক জঙ্গল তৈরি করেছেন। মেষপালকের সাথে দেখা হওয়ার পরে ওই জঙ্গলের মধ্য দিয়ে দুজনে হেঁটে চলেন। লেখক ওই মেষপালকের সাথে তার লাগানো গাছের জঙ্গলে ঘুরতে ঘুরতে প্রায় সারা দিনটাই কাটিয়ে ফেলেন, একে অপরের সাথে কোনো কথা না বলে। লেখক তার সাথে ঘুরতে ঘুরতে তিনি দেখেন এই জঙ্গলটা 11 কিলোমিটার লম্বা আর সবচেয়ে চওড়া অংশটা প্রায় 3 কিলোমিটার চওড়া। এই সুন্দর একটা পরিবেশে হাঁটতে হাঁটতে লেখক ভাবতে থাকেন এই একাকী এই মানুষটি নিজের প্রচেষ্টা এবং ভালোবাসা দিয়ে কিভাবে দীর্ঘদিন ধরে এই গাছ লাগানোর কাজটি চালিয়ে যাচ্ছেন। লেখক ওই ব্যক্তি সম্পর্কে ভাবতে থাকেন শুধুমাত্র একটা মানুষের ভালোবাসা এবং প্রচেষ্টা, কোনো প্রযুক্তির সাহায্য ছাড়াই কিভাবে একটা মরা দেশকে, একটা মরা জায়গাকে প্রাণবন্ত করে তুলতে পারে। লেখকের এটাও মনে হয় যে মানুষ ধ্বংস ছাড়া যে কোনো ক্ষেত্রে ভগবানের মতোই হতে পারেন ফলপ্রসূ, অর্থাৎ কার্যকরী। মানুষ চাইলেই প্রাণের সঞ্চার করতে পারে, মানুষ চাইলেই পারে জীবন সৃষ্টি করতে, জীবন বাঁচাতে, এবং আরও কি পারে না, মানুষ পারে এই পৃথিবীকে আরও সুন্দর করে তুলতে। এই ছিল আমাদের দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ। এই গল্পটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, আর যদি কোনো প্রশ্ন থাকে সেটাও জানাতে ভুলো না। আশা করি তোমাদের পড়াটাকে আরও সহজ করবে এই গল্পটা। থ্যাংক ইউ।